হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি সাধারণ গণিতের অধ্যায় ১৬ পরিমিতির ১৬.৩ এর ভিডিও। আজকে আমরা ১৬.৩ এর উদাহরণ, কাজ এবং সম্ভব হলে অনুশীলনীয় সলভ করে ফেলব। আচ্ছা, দেখা যাক। প্রথমে কি বলা আছে লক্ষ্য করি আমরা সবাই একটু। বৃত্তের পরিধি, তাই তো? তার মানে ১৬.১-এ আমরা যেভাবে ত্রিভুজ, স্পেশাল টাইপের কিছু চতুর্ভুজ নিয়েছিলাম ১৬.১ আর ১৬.২-এ, এখন কিন্তু আমরা বৃত্ত নিয়ে কাজ করব। ওকে? আচ্ছা, তাহলে বৃত্তের কিছু জিনিস আছে, যে কিছু টার্ম আছে যেগুলা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তার ভিতরে প্রথমত আছে পরিধি, তাই তো? আচ্ছা, একটা বৃত্ত আঁকি, ঠিক আছে? যদিও সবাই আশা করি বৃত্ত কি সে জিনিসটা জানে, এরপরেও আসলে একটা শেপ আনা দরকার। এই মনে করো একটা বৃত্ত, ঠিক আছে? আচ্ছা, আর বৃত্ত কাকে বলে যদি সংজ্ঞা চাই, তাহলে আমরা সংজ্ঞা কি দেব? যেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে, মানে অসংখ্য বিন্দু সমূহের সেটকে বৃত্ত বলে। একটু দেখো, ঠিক আছে? গাইডে সম্ভবত সংজ্ঞা আছে, যদিও তোমাদের লেভেলে সংজ্ঞা আসবে না। তারপরেও মেন থিম কি, আমাদের কেন্দ্রে মানে একটা কেন্দ্র থাকে, ঠিক আছে? এই কেন্দ্র থেকে সম দূরত্ব বজায় রাখে এই প্রত্যেকটা বিন্দু, এই কেন্দ্র থেকে সম দূরত্বে আছে, ঠিক আছে? আর এই যে কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটার কিন্তু একটা নাম আছে, এই নামটা হইল গিয়া ব্যাসার্ধ, ঠিক আছে? আর বৃত্তের যে কোনো দুইটা বিন্দু, মনে করো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই দুইটা বিন্দুকে যদি আমরা একটা সরল রেখা দ্বারা কানেক্ট করি, আই রিপিট, একটা সরল রেখা দ্বারা যদি আমরা কানেক্ট করি, বক্ররেখা না, ঠিক আছে? তুমি কিন্তু এইভাবে কানেক্ট করতে পারবা না। এই যে মনে করো এইভাবে, এটা বক্ররেখার মাধ্যমে কানেক্ট করতে পারবা না, তোমার অবশ্যই সরল রেখার মাধ্যমে কানেক্ট করতে হবে। তাহলে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী সরল রেখার একটা নাম আছে, সেটাকে আমরা বলবো জ্যা। তাহলে এই যে আঁকছি আমি, এই জিনিসটা কি একটা জ্যা। আর কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধ তো বুঝলাম, কিন্তু যদি এই দেখো, এইটাও একটা জ্যা, এইটাও একটা জ্যা, আবার তুমি যদি এইভাবে আঁকো, এটাও কিন্তু একটা জ্যা। কারণ দেখো, বৃত্তের যে কোনো দুইটা বিন্দু এখানে কানেক্ট করা হইতেছে। তাহলে বলো তো, তুমি যদি এইভাবে একটা চিত্র আঁকো, এটাও কিন্তু দেখো বৃত্তের যে কোনো দুইটা বিন্দু কানেক্ট করতেছে, একটা বিন্দু এই আর একটা বিন্দু এই। তাহলে বৃত্তের যে কোনো দুইটা বিন্দুর সংযোগকারী সরলরেখায় কি একটা জ্যা না? তাহলে এইটা কি একটা জ্যা। কিন্তু এই জ্যা আর এই জ্যা, এই এই সকল জ্যায়ের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে, তাই না? এই যে জ্যাটা দেখতেছো, এই জ্যাটা কিন্তু কেন্দ্রের ভিতর দিয়ে গমন করছে বা অতিক্রম করছে। তাহলে যদি কখনো কোনো জ্যা কেন্দ্রের মধ্যে দিয়ে অতিক্রম করে, তখন সেই জ্যায়ের একটা স্পেশাল নাম আছে, সেটাকে আমরা বলি ব্যাস। এই যে একটু আগে আমরা একটা টার্ম পড়ছিলাম না, কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা যেন কি বলতাম? ব্যাসার্ধ। আর ব্যাসার্ধের দ্বিগুণই হইল গিয়া ব্যাস। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে ব্যাসের অর্ধেক হইল ব্যাসার্ধ। নামের ভিতরেই তো উত্তর আছে, তাই না? ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক। এই যে এটা হইল গিয়া ব্যাস, আর ব্যাসের অর্ধেক হইল গিয়া ব্যাসার্ধ। বলো, এই পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? এই যে ব্যাস, ব্যাসের ইংলিশ কি? ব্যাসের ইংলিশ হইল ডায়ামিটার। আর এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধের ইংলিশ কি? রেডিয়াস। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের আসলে জানতে হবে। এটা হলো গিয়া রেডিয়াস বা ব্যাসার্ধ। আর এই যে ব্যাস, ব্যাসের ইংলিশ কি? ডায়ামিটার। ঠিক আছে, কিছু কিছু কমন ইংলিশ আমাদের আসলে জানা উচিত বলে আমি মনে করি। ব্যাসার্ধের ইংলিশ যেহেতু রেডিয়াস, তাই ব্যাসার্ধকে আর এর মাধ্যমে প্রকাশ করে। আর ব্যাসের ইংলিশ যেহেতু ডায়ামিটার, তাই ব্যাসকে সাধারণত ডি বর্ণের মাধ্যমে প্রকাশ করে। তো এই গেল কি বৃত্তের কিছু একদম কমন জিনিস, ব্যাস, ব্যাসার্ধ আর জ্যায়ের মধ্যবর্তী সম্পর্ক। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা টার্ম বলা যে পরিধি। পরিধি বলতে আসলে কি বোঝায়? এই যে বৃত্তটা তুমি দেখতে পাইতেছো, মনে করো এটা একটা সুতা। একটা সুতাকে মনে করো তুমি এইভাবে বৃত্তাকার ভাবে মানে সাজাইছো আর কি, ঠিক আছে? তখন এই সুতাটাকে তুমি যদি কাইটা দাও, এখান থেকে মনে করো একটা কেচি আছে, হ্যাঁ, ওই কেচির মাধ্যমে এইখানে তুমি এটাকে কাইটা দিলা। কাইটা দিয়ে করলা কি, তোমার হাত, তোমার ডান হাত মনে করো সুতার এই মানে কাটা অংশের এই একটা, তোমার ডান হাত এক পাশে রাখলা আর বাম হাত আরেক পাশে রাখলা। তারপরে এই যে জিনিসটা বাঁকানো অবস্থায় ছিল, এটাকে একদম টান টান সোজা করলা। ঠিক আছে, কাটার পরে তো এটা টান টান সোজা করা যায়, তাই না?
টান টান সোজা করলা, টান টান সোজা করার পরে এই মোট যে তুমি দৈর্ঘ্যটা পাবা এই জিনিসটাকে আসলে বলা হয় পরিধি। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু ফিল দিতে চেষ্টা করছি। এখন পরিধির যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হলো সূত্র। বৃত্তের পরিধির সূত্র হলো 2 পাই আর, এই জিনিসটা একেবারে মুখস্থ রাখবা। ঠিক আছে, আর এর মানে কি? আর মানে হইলো একটু আগেও বলছি রেডিয়াস, ব্যাসার্ধ। তোমার একটা বৃত্তের ব্যাসার্ধর মান বইলা দেবে, বলবে যে বৃত্তটির পরিধি নির্ণয় করো। যদিও এত সহজ ম্যাথ আসলে দেবে না। সাপোজ যদি বলতো যে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের পরিধি নির্ণয় করো, তাহলে এই যে পরিধি নির্ণয় করতে বলছে এটাকে কিন্তু আমার কিন্তু বেশি সময় লাগবে না। আমরা জানি পরিধি সমান সমান 2 পাই আর। দেখো পাই কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই না? পাইয়ের ভ্যালু কিন্তু আমাদের মুখস্থ 3.1416 প্রায়। আর আর মানে ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধর মান আমারে বইলে দিছে 5, আর একক কি দেওয়া? একক কিন্তু সেন্টিমিটার দেওয়া। তুমি সিম্পলি এখানে জাস্ট মান বসাবা, এই 2 পাই মানে কি 3.1416, আর এর জায়গায় বসাবা 5। তাহলেই কিন্তু এই বৃত্তের যে পরিধি সেটা বের হয়ে যাবে। একটু গুণ করো, গুণ করলে গুণফল দেখো 5 দুগুণে তো 10, 10-এর সাথে এটা গুণ করলে এই দশমিকটা এক ঘর ডানে চলে যাবে। তাহলে অ্যান্সার হবে 31.416। আর একক কি হবে? অনেকে দেখো পরিধি কিন্তু এক টাইপের দৈর্ঘ্য, তাই না? আমি কিন্তু তোমাকে দেখাইছি এই যে এইটার যে দৈর্ঘ্য, এই যে বৃত্তটাকে কাইটা সোজা করলে এই দৈর্ঘ্যটাই হলো পরিধি। তার মানে পরিধি কিন্তু এক ধরনের দৈর্ঘ্য। আর দৈর্ঘ্যের এসআই একক কি? এসআই একক হইলো মিটার, তাহলে পরিধির এসআই এককও কিন্তু মিটার। এখন তারা মুখস্থ করে ফেলা যে তাইলে এটা মনে হয় মিটার হবে, কিন্তু এখন এখানে দেখো তুমি আর যেটা বসাইছো এই দুইয়ের কোনো একক নাই, পাইয়েরও কোনো একক নাই, বাট আর এর কিন্তু একটা একক আছে, তাই না? এখানে দেখো আর এর মান কিন্তু ছিল 5 সেন্টিমিটার, তাহলে এককটা ছিল সেন্টিমিটার, তাই তোমার যে পরিধিটা বের হবে সেটাও কিন্তু হবে এত সেন্টিমিটার। এখন তুমি চাইলে এই সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে পারো। আমরা সবাই জানি নিশ্চয়ই যে সেন্টিমিটার থেকে মিটারে কিভাবে কনভার্ট করে, 100 দ্বারা ভাগ করার মাধ্যমে। এই সংখ্যাটাকে তুমি যদি 100 দিয়ে ভাগ করো, 0.2 ঘর বামে সরে আসবে, তাহলে 0.31416 এত মিটার। ঠিক আছে, আশা করি এইসব টুকটাক মানে একেবারে ছোটবেলার বেসিক তোমাদের জানা আছে। এখন দেখো আমাদের বইতে উদাহরণ 18-তে কি বলা। উদাহরণ 18-তে একটা বৃত্তের ব্যাস বইরা দিছে 26 সেন্টিমিটার, পরিধি নির্ণয় করো। খুব সহজ, একদল তো মুখস্থ করে ফেলবে ভাই পরিধি, আরে বাবা 2 পাই আর সমান সমান 2 পাই আর এর মান কত 26। এখানে তুমি গোল্লাটা খাবা, আর এর মান তো 26 না। কোশ্চেনটা একটু লক্ষ্য করো, এই যে 26 সেন্টিমিটার এটা কি? এটা কি ব্যাসার্ধ? এটা হলো বৃত্তের ব্যাস। তোমাদের এইখানে ব্যাস দেওয়া আছে, তার মানে এই ডি এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 26 সেন্টিমিটার। কিন্তু এই সূত্রে তো ডি না, এটা তো আর। তোমার আর এর মানটা জানা লাগবে না? আর এর মানটা জানা লাগবে। তাহলে আমরা নিশ্চয়ই জানি আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তার মানে ব্যাসকে তুমি যখন 2 দিয়ে ভাগ করবা বা অর্ধেক করবা তখনই তুমি ব্যাসার্ধ পেয়ে যাবা। 26 কি 2 দিয়ে ভাগ করলে কত হয়? 13 সেন্টিমিটার। তাহলে এইটাই হইলো আমাদের কি ব্যাসার্ধ কিন্তু নির্ণয় করে ফেলাইলাম। তাহলে সমান সমান 2 × 3.1416 ইন্টু আর এর মান কত বসাবো আমরা? 13। একটু ক্যালকুলেশন করো নিজেরা, 13 দুগুণে কত 26। তাহলে 26-এর সাথে এই সংখ্যাটা একটু গুণ করো, 26 ইন্টু 3.1416। আচ্ছা আমার এখানে অ্যান্সার আসছে 81.68, 81.68। ঠিক আছে, আর এককটা কি আসছে? এককটা আসবে অবশ্যই সেন্টিমিটার। দেখো তাহলে এই অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল, যেহেতু এককটা সেন্টিমিটার ছিল তাই এখানেও কিন্তু আমি সেন্টিমিটারই দিছি। যদি চাইতো যে এসআই এককে পরিধি নির্ণয় করো, তখন কিন্তু এই সেন্টিমিটার থেকে আমার মিটারে কনভার্ট করা লাগতো। একটা মজার বিষয় কি জানো, এই অঙ্কে আমি তো ভাগটাগ করছি মানে আর এর মান বের করছি, কিন্তু এটা আসলে আমার না করলেও চলতো। কারণ এই যে দেখো আর মানে হলো গিয়ে ব্যাসার্ধ, আর এর সাথে কি 2 গুণাকারে আছে না? তার মানে ব্যাসার্ধের 2 গুণ। তার মানে দেখো ব্যাসার্ধের সাথে তুমি যদি 2 গুণ করো তাহলে কিন্তু তুমি ডিরেক্ট ব্যাস পাইয়া যাও, তাই না? তাহলে এই 2 পাই আর, দেখো তো যেহেতু গুণ আছে তুমি 2 পাই আর এর বদলে যদি 2 আর পাই লেখো তাহলে কি কোনো সমস্যা আছে? নিশ্চয়ই নাই। আর 2 আর মানেই হইল গিয়া ব্যাস, তাহলে ডি পাই এটাও কিন্তু তোমরা লিখতে পারো। পরবর্তী ম্যাথে যাই, দেখো কি বলা আছে। আচ্ছা নেক্সট একটা কনসেপ্ট, সেটা হলো বৃত্তাংশের দৈর্ঘ্য। তাহলে নতুন আমরা একটা টার্ম পাইলাম, সেটা হলো
বৃত্তাংশ। বৃত্তাংশ যদি বুঝতে চাও আমাদের আরেকটা বৃত্ত নেওয়া লাগবে, বৃত্ত ছাড়া তুমি কখনোই বৃত্তাংশ টার্মটা বুঝতে পারবা না ভালোভাবে। তাহলে আসো একটা বৃত্ত নিলাম আমরা, বৃত্তটাকে একটু বড় করে দিই, ঠিক আছে? আচ্ছা, এই বৃত্তের পরিধি সম্পর্কে কিন্তু ইতোপূর্বে আমরা জ্ঞান লাভ করেছি। এখন বৃত্তাংশের পালা। আমি যদি একটা বৃত্ত চাপ আঁকি, আচ্ছা বৃত্ত চাপ ছাড়া তুমি তো আবার বৃত্তাংশকে আদৌ বুঝতে পারবা? আচ্ছা দেখি, লক্ষ্য করি একটু। বৃত্ত ক্ষেত্র, বৃত্ত কলা, আমি কি, আচ্ছা বৃত্তাংশ, আচ্ছা দেখি। তুমি মনে করো কেন্দ্র সম্পর্কে তো একটু আগে আমি তোমাকে বলছি, তাই না? তুমি যদি বৃত্তের একটা জ্যা নাও, এই মনে করো একটা জ্যা নেলা, এই জ্যাটা কি করলো? এই জ্যাটা কিন্তু বৃত্তকে দুইটা ভাগে ভাগ করলো। তাহলে এই যে দুইটা অংশ, এটা কিসের অংশ? বৃত্তের অংশ। তাহলে আমরা বলতে পারি এইটা একটা বৃত্তাংশ, আবার এইটা আরেকটা বৃত্তাংশ। এইটা একটু ছোট বৃত্তাংশ, ঠিক আছে? এই ছোট যে বৃত্তাংশ, এটা হলো কি আমরা বলবো উপবৃত্তাংশ। আর যেটা একটু বড় বৃত্তাংশ, এটাকে আমরা বলবো অধিবৃত্তাংশ, ঠিক আছে? আর বৃত্তচাপ নামে আরেকটা টার্ম আছে, এটা আমাদের বুঝতে হবে, নাহলে আমরা মানে পারবো না। দেখো, এই যে আমি লাল কালি দিয়ে আঁকলাম, এই জিনিসটা হলো একটা বৃত্তচাপ, ঠিক আছে? এইটা হলো একটা বৃত্তচাপ। তুমি এই সবুজটা মনে করো নাই, সবুজটার কথা বাদ দাও, সবুজটা মনে করো নাই, যেটা আমি মুছে দিলাম। তুমি শুধুমাত্র এই যে লাল কালি দিয়ে আমি আঁকাইছি, এই জিনিসটার দিকে তাকাও, এইটা হলো একটা বৃত্তচাপ। তার মানে এই যে ফুল যে জিনিসটা দেখো, এই পুরা জিনিসটা হলে গিয়ে তোমার কি বৃত্তের পরিধি। আর এই যে বৃত্তচাপ হইল গিয়া বৃত্তের পরিধিরই একটা অংশ, তাই না? মোট হইলো বৃত্তের পরিধি, আর পরিধির ক্ষুদ্র একটা অংশই হইল গিয়া বৃত্তচাপ। আমাদের পরীক্ষায় আসবে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। এইটা আমরা আসলে কিভাবে করতে পারি? খুবই সহজ, একটা সূত্র আছে। যদিও এখানে বৃত্তচাপের হেডিংটা সম্ভবত আমি ভুলে দেই নাই, তারপরেও বৃত্তচাপ, বৃত্তচাপ যেহেতু পরিধিরই একটা অংশ, পরিধির সূত্র ছিল 2 পাই আর। দেখো, তাহলে বৃত্তচাপ সমান সমান হবে 2 পাই আর এর এত ভাগের এত ভাগ, অনেকটা এরকম না? 2 পাই আর এর এর মানে কি গুণ, কত ভাগের কত ভাগ। আমি কিভাবে বুঝবো? লক্ষ্য করো, এই যে বৃত্তচাপটা আমি আঁকাইছি, এই বৃত্তচাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আমি কিভাবে বুঝতে পারি? একদম এক প্রান্ত থেকে তুমি কেন্দ্র পর্যন্ত একটা ব্যাসার্ধ নেবা, দেন অপর প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত তুমি আরেকটা ব্যাসার্ধ নেবা। তাহলেই কিন্তু তুমি দেখতে পারবা এটা কেন্দ্রে ঠিক কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। আমি ধরে নিতেছি যে এখানে কেন্দ্রে θ ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তাহলে আমি জানি একটা বৃত্তের কেন্দ্রে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কেন্দ্রে মোট কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে মোট যদি 360 ভাগ হয়, এই 360 ভাগের থিটা ভাগ শুধুমাত্র এখানে আছে। তাহলে 2 পাই আর ইন্টু θ/360। এইভাবে কিন্তু বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্রটা আসছে। এটা কি? বৃত্তচাপের দৈর্ঘ্য, ঠিক আছে? বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই বৃত্তচাপের দৈর্ঘ্যটা নির্ণয় করে ফেলতে পারবো। এই সূত্রে আর এর মান, আর মানে কি? আর মানে হইলো রেডিয়াস বা ব্যাসার্ধ। আর এই থিটা মানে কি? থিটা মানে হইলো কেন্দ্রে উৎপন্ন কোণ, বা এটাকে আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এই ধারণাগুলো কি তোমার জানা আছে? আগে সম্ভবত আমি করাইছি, ইভেন এই এই জিনিসগুলো আমি সম্ভবত আগেই করাই ফেলাইছিলাম, ঠিক আছে? যাই হোক, তো বৃত্তচাপের দৈর্ঘ্যের এই সূত্রটা আমাদের মুখস্থ জানতে হবে। আরেকটা সূত্র আছে, সেটা হায়ার ম্যাথের ত্রিকোণমিতিতে সম্ভবত আমরা একদম 8.1 নাকি 9.1, হায়ার ম্যাথের ত্রিকোণমিতি ভুলে গেছি। তো ওইখানে আমরা আলোচনা করছিলাম যে এস সমান সমান আর থিটা, এই সূত্র। আর এই সূত্র কিন্তু আলাদা কোনো সূত্র না, একেবারে সেম সূত্র। কিভাবে? আমাদের হায়ার ম্যাথে যে সূত্রটা ছিল যে বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান সমান আর থিটা, এটা কিন্তু থিটা না, এটা হলো কি থিটা সি। আচ্ছা, এই থিটা সি আর নর্মাল থিটার মধ্যে পার্থক্য কি? নর্মাল থিটা এটা ডিগ্রি এককে দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া থাকবে যে কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি, 150 ডিগ্রি এরকম। আর এইখানে যে থিটাটা দেওয়া আছে এটা কিন্তু ডিগ্রিতে না, এই যে উপরে সি আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা বা কোণের পরিমাপটা রেডিয়ান এককে দেওয়া। তোমরা নিশ্চয়ই রেডিয়ান সম্পর্কে জানো হায়ার ম্যাথ থেকে, তাই না? রেডিয়ান মানে কি? রেডিয়ান মানে হইলো, মনে করো একটা বৃত্ত নাও, এই যে বৃত্ত, এই বৃত্তের
ব্যাসার্ধ যতটুকু হবে এই ব্যাসার্ধের সমান তুমি যদি একটা চাপ বৃত্তচাপ নাও, বৃত্তচাপ একটু আগে তোমার দেখাইলাম, যেমন এটা একটা বৃত্তচাপ, এরকম এই ব্যাসার্ধের সমান তুমি যদি এরকম একটা বৃত্তচাপ নাও, আমি অন্য একটা কালি দিয়ে দেখাই তাহলে বোধ হয় তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। মনে করো এই ব্যাসার্ধ মনে করো 3 মিটার, আর বৃত্তচাপটাও নিলে তুমি 3 মিটার, তাহলে দেন এই দুইটাকে তুমি যদি কানেক্ট করে দাও, কানেক্ট করলে কেন্দ্রে যতটুকু অ্যাঙ্গেল উৎপন্ন করবে এই অ্যাঙ্গেলটা কি বলা হয় 1 রেডিয়ান। ঠিক আছে, কোন পরিমাপের দুইটা একক আছে, একটা হলো গিয়ে ডিগ্রি আর একটা হলো রেডিয়ান। আমরা ক্লাস 8 পর্যন্ত শুধু ডিগ্রি একক নিয়েই কাজ করছি, 9 একটু যেহেতু বড় হয়েছে এখন রেডিয়ান সম্পর্কেও আমাদের জানতে হবে। এখন এই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে। ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে যায়, পাই/180 গুণ কইরা। আর তোমার যদি অ্যাঙ্গেলটা রেডিয়ানে দেওয়া থাকে, এই রেডিয়ান থেকে তুমি যদি 180/পাই গুণ করো তাহলে ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। যেমন দেখো এই যে সূত্রটা S = r θc, এটা কিন্তু রেডিয়ানে দেওয়া আছে। হ্যাঁ, মনে করো দেওয়া থাকবে 1 রেডিয়ান অথবা 1.5 রেডিয়ান, এভাবে দেওয়া থাকবে। তাহলে আর এই থিটা তুমি রেডিয়ান থেকে ডিগ্রিতে যাইতে চাইতেছো, তাহলে এটার সাথে তোমার গুণ করতে হবে 180/পাই। বুঝছো? তাহলেই কিন্তু তোমার কাহিনী কহিনী হয়ে গেছে, আর কিছু বাকি নাই। এই এতটুকুই করতে হবে জাস্ট। তোমার রেডিয়ানে দেওয়া থাকলে এটার সাথে 180/পাই গুণ করলে এই থিটাটা কিন্তু এখন ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। বলো বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে আমি আর বেশি কথা না বলি, অলরেডি অনেক পেঁচাই পেঁচাই ফেলেছি, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। আর বৃত্তাংশের দৈর্ঘ্য, আচ্ছা এটা আসলে বৃত্তাংশের দৈর্ঘ্য মিন করতেছে না, এটা বৃত্তচাপের দৈর্ঘ্যই মিন করতেছে, বুঝছো? আর বৃত্তাংশ হলে আমি একটু আগে তোমার যেটা দেখাইলাম, একটা জ্যায়ের মাধ্যমে সাধারণত বৃত্ত দুইটা বৃত্তাংশে বিভক্ত হয়। যেটা ছোট বৃত্তাংশ সেটাকে আমরা বলবো উপবৃত্তাংশ, আর যেটা বড় বৃত্তাংশ সেটাকে আমরা বলবো অধিবৃত্তাংশ। আর বৃত্তচাপের ভিতরে যেটা একটা ছোট চাপ, যেমন দেখো এই বৃত্তে তুমি যখন একটা চাপ ড্র করো, অটোমেটিক্যালি আরেকটা চাপও কিন্তু আইসে যায়। আরেকটা চাপ কোথায়, মনে করো এই যে এই হলো গিয়ে আরেকটা চাপ, এটা অন্য কালি দিয়ে করি। তাহলে তোমার একটা চাপ কি একটু ছোট হয় আর একটা চাপ হয় একটু বড়, তাহলে তোমার যে ছোট চাপটা থাকবে ছোট চাপটার নাম আমরা দেব উপচাপ বা উপবৃত্তচাপ, আর যেটা বড় সেটাকে আমরা বলবো অধিচাপ অথবা অধিবৃত্ত চাপ, জাস্ট নামকরণ আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা আর একটা বৃত্তচাপ তোমার এই যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করতেছে এটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। আরেকটা অ্যাঙ্গেল আছে যেটা, দেখো তো আমি যদি এইভাবে ড্র করি, একটা প্রান্ত এদিকে আনলাম আর এখান থেকে আরেকটা আমি মনে করি এদিকে আনলাম, তাহলে এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হইতেছে এটা কিন্তু কেন্দ্রে উৎপন্ন হইতেছে না, এটা বৃত্তের একটা বিন্দুতে উৎপন্ন হইতেছে, তাহলে এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। এখন মনে করতে পারো যে ভাই আপনি এই বিন্দুতেই কেন কোণটা ক্রিয়েট করলেন, আপনি এই বিন্দুতেও তো করতে পারতেন। উত্তর হলো হ্যাঁ আমি করতে পারতাম, আমি মনে করি এই বিন্দুতে করলাম। তাহলে এই কোণের নাম কি অন্য কিছু হবে নাকি বৃত্তস্থ কোণই হবে? অবশ্যই বৃত্তস্থ কোণই হবে। এখন মজার বিষয় কি, বৃত্তস্থ কোণের পরিমাপ সমান। মনে করো এই যে একই চাপের উপর দণ্ডায়মান, মানে কি এই যে এটা হলো কি একটা সেম চাপ, এই একই চাপের উপর দণ্ডায়মান তুমি যেই বিন্দুতেই বৃত্তস্থ কোণটা আঁকো না কেন ওই কোণের মান কিন্তু সমান হবে। যেমন এইটা যদি 40 ডিগ্রি হয় এইটাও কিন্তু 40 ডিগ্রি হবে। আবার তোমরা যদি এই এদিকে একটা বৃত্তস্থ কোণ ড্র করো, মনে করো এই আর এই, এই যে বৃত্তস্থ কোণটা তুমি ড্র করলা এইটার মানও কিন্তু সমান হবে। এই উপপাদ্যগুলো তোমরা মুখস্থ করে ফেলাবা যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয় পরস্পর সমান হবে। আরেকটা সূত্র, এই যে কেন্দ্রস্থ কোণ দেখতেছো না, কেন্দ্রস্থ কোণ কিন্তু বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে সব সময়। তার মানে তোমার কেন্দ্রস্থ কোণ যদি 100 ডিগ্রি হয় বৃত্তস্থ কোণ হবে 50 ডিগ্রি। আবার তোমার এই বৃত্তস্থ কোণ যদি 70 ডিগ্রি হয় এই কেন্দ্রস্থ কোণ হবে 70 × 140 ডিগ্রি। শর্ত একটাই, একই চাপের উপর দণ্ডায়মান হইতে হবে, সেম চাপের উপরে হইতে হবে, ভিন্ন চাপ হইলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি কিভাবে বুঝবো, যেমন দেখো এইটা হইলো গিয়ে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হইলো এরকম, আর এই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হইলো এরকম। দেখো সবকয়টা কিন্তু এরকম, এই এই এই, কিন্তু তুমি যদি এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এইটা, আর এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা জানো, সেটা কিন্তু হবে এইটা। আচ্ছা এই ছবিটা একটু হিজিবিজি হয়ে গেছে, আমি ভিন্ন একটা ছবি আঁকি তাইলে ভালোভাবে বুঝতে পারবা।
আচ্ছা দেখো, তোমরা যারা এই টপিকগুলো ভালোভাবে বোঝো তারা তারা একটু স্কিপ করতে পারো, আর যারা বোঝো না তারা এই এই পার্টটা একটু ভালোভাবে দেখো, ঠিক আছে? তাহলে হলুদটা হইল গিয়া উপচাপ, আর লালটা হইল গিয়া অধিচাপ, মানে বড় একটা বৃত্তচাপ। এখন আমি যদি কেন্দ্র আঁকি, হুম, এখন এই ছোট চাপ বা উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? কেন্দ্রস্থ কোণ তুমি যদি আঁকতে চাও আগে এটা মিলাই দিতে হবে, ঠিক আছে? এই এই কেন্দ্রস্থ কোণ। আর চাপটার চেহারার দিকে তাকাও, এই চাপটা কেমন, এই, তাহলে কেন্দ্রস্থ কোণটা কেমন হবে, এই, ঠিক আছে? এভাবেই করবা এই কেন্দ্রস্থ কোণ। এখন এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা হবে? মনে করো আমি এই বিন্দুতে আঁকবো, ঠিক আছে? তাহলে এই, আবার এই, দেখো তো এই দুইটা কোণ কিন্তু একই চাপের উপর দণ্ডায়মান বা একই বৃত্ত চাপের উপর দণ্ডায়মান। এটা হলো গিয়ে কেন্দ্রস্থ কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ। তখন কিন্তু এই শর্তগুলো খাটবে, যেমন এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার তুমি যদি এই বিন্দুতে আরেকটা বৃত্তস্থ কোণ আঁকো, তার মান আর এই বৃত্তস্থ কোণের মান কিন্তু সেমই হবে। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি, তুমি মনে করো এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা এইটা, কিন্তু প্রশ্নকর্তা প্রশ্ন করলো যে এই চাপের, এই অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে, দেখো অধিচাপটা কিরকম, এরকম না? তাহলে আমার কেন্দ্রস্থ কোণটা হবে এরকম, বুঝছো? আর বৃত্তস্থ কোণটা কিরকম হবে? এই চাপ থেকে, মনে করো আমি অন্য একটা কালি দিয়ে দেখাই, সাদা নেই, দাঁড়াও, এটা থেকে তুমি এই বিন্দুতে মনে করো বৃত্তস্থ কোণটা আঁকবা, তাহলে এখান থেকে এই যে এভাবে মিলাই দেবা, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমরা পাইলাম, এইটাই হলো সেই বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? দেখো তুমি চাপের চেহারা দেখো, একটা চাপ এরকম, একটা চাপ এরকম, তাহলে বৃত্তস্থ কোণ এই, তাহলে এই চাপ, বলো বুঝছো কিনা? তাহলে এই অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হইলো এইটা, আর বৃত্তস্থ কোণ হইলো এইটা। আমি যদি কিছু সংখ্যা দিয়ে তোমারে বুঝাই, মনে করি, হ্যাঁ একটু মনে করি আমরা, উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের মান আমি ধরে নিতেছি 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম 120 ডিগ্রি। আমরা জানি বৃত্তের কেন্দ্রে মোট কত ডিগ্রি, 360 ডিগ্রি, তাহলে এতটুকু যদি 120 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? অবশ্যই 240 ডিগ্রি হবে। তুমি যদি 360 থেকে 120 বিয়োগ করো, তাহলে 240 বের হবে। হ্যাঁ, এখন এই যে 120 ডিগ্রি আমি পাইলাম, এইটা হইলো এই উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তাহলে এই উপচাপের উপর দণ্ডায়মান যে কোনো বৃত্তস্থ কোণের মান কত হবে? এইটার অর্ধেক, তার মানে 120-এর অর্ধেক কত? 60 ডিগ্রি। আবার তুমি যদি এই চাপ, এই অধিচাপের দিকে লক্ষ্য করো, এই অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত হয়েছে? 240 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণ কত হবে? এই 240-এর অর্ধেক, তার মানে 120 ডিগ্রি। বলো বুঝছো কিনা? এরকম কিন্তু মান দেওয়া থাকবে, আমাদের অবশ্যই পারতে হবে এই কনসেপ্টগুলো। পরবর্তীতে যেটা আছে সেটা হলো বৃত্তক্ষেত্র ও বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফল এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা আমরা কি জানি একটা বৃত্তের ক্ষেত্রফল কত হয়? সূত্র, আশা করি এটা সবাই জানে। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, এটা বাচ্চারাও জানে, তাই না? আর মানে কি? ব্যাসার্ধ। তোমাকে ব্যাসার্ধ বইলা দেবে, তুমি জাস্ট আর এর মান বসাবা, তাহলেই বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন লক্ষ্য করো, তোমার যদি ব্যাসার্ধটা মিটারে দেওয়া থাকে, তখন কিন্তু তোমার ক্ষেত্রফলটা বর্গ মিটার অথবা মিটার স্কোয়ার এককে বের হবে। কিন্তু তোমার যদি ক্ষেত্রফলটা সেন্টিমিটারে দেওয়া থাকে, তোমার কিন্তু তোমার যদি মানে ব্যাসার্ধটা সেন্টিমিটার এককে দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার এককে বের হবে বা বর্গ সেন্টিমিটারে বের হবে, তাই তো? এখন ধরো সেন্টিমিটারে তোমার ব্যাসার্ধটা দেওয়া আছে, কিন্তু প্রশ্নে বলল যে এসআই এককে ক্ষেত্রফল কত হবে, অথবা একটা এমসিকিউতে দিল, ওই এমসিকিউতে যে অপশন, অপশনে মনে করো বর্গ সেন্টিমিটারে নাই, ক্ষেত্রফলের প্রত্যেকটা অপশন বর্গ মিটার অথবা মিটার স্কোয়ারে দেওয়া, তাহলে আমি কিন্তু আগেই বুঝতে পারবো যে আমার ব্যাসার্ধটা সেন্টিমিটারে রাখলে হবে না, আমার এটাকে মিটারে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে মনে করো দেওয়া আছে 50 সেন্টিমিটার, তোমার ব্যাসার্ধ যদি 50 সেন্টিমিটার হয়, 50 সেন্টিমিটার মানে কত মিটার? 0.5 মিটার। কিভাবে পাইলাম? 100 দিয়ে ভাগ কইরা পাইলাম। তখন কিন্তু তুমি রেডিয়াস বা ব্যাসার্ধের জায়গায় 0.5 বসাবা, তখন ডিরেক্টলি তোমার বর্গ মিটার এককে ক্ষেত্রফলটা বের হবে। এছাড়াও কেউ যদি চিন্তা করে যে না ভাই, আমি সেন্টিমিটারে রাইখাই ক্ষেত্রফলটা বের করব, তাইলেও তুমি পারবা। তাহলে কি, তোমার সেন্টিমিটারে রাইখা প্রথমে তুমি ক্ষেত্রফলটা বের হবে বর্গ সেন্টিমিটার এককে, দেন বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে যাইতে হবে। ঠিক আছে? ওইটাও সহজ, জাস্ট
100 স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তখন যেহেতু স্কোয়ার আছে তাই 100-এর উপর একটা স্কোয়ার এইটা দিয়ে ভাগ করতে হবে। যাই হোক, এই জিনিসগুলো মেবি আমি তোমার শিখাইছি অলরেডি। তাহলে দেখো বইয়ে কিছু সংজ্ঞা আছে, যে বৃত্ত কলা কি এটা মুখস্থ করে ফেলাবা, ঠিক আছে। একটা চাপ ও চাপের প্রান্তবিন্দু, আমি অলরেডি তোমাদেরকে কিন্তু সম্ভবত আইকা দেখাই ফেলাইছি বৃত্ত কলা, ঠিক আছে, আগের পৃষ্ঠায় দেখাই ফেলাইছি, যখন বৃত্তচাপ তোমার আমি বুঝাইছি তখনই বৃত্ত কলা আইকা ফেলাইছি। দেখো আরেকবার আগে, বৃত্তকলা বোঝার জন্য তোমার আগে একটা বৃত্তচাপ লাগবে, ধরি এই যে ছোট্ট একটা বৃত্তচাপ নেই, হ্যাঁ এই বৃত্তচাপ, আর এইটা হলো কি এই বৃত্তের কেন্দ্র। তাহলে তুমি কেন্দ্র থেকে এই যে দেখো একটা চাপ, একটা চাপ ও চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা, আচ্ছা দেখো একটা চাপ ও চাপের প্রান্তবিন্দু, চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা, দেখো ব্যাসার্ধ তো এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, কিন্তু বলছে কি প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ, মানে প্রান্তবিন্দুর সাথে লাগানো ব্যাসার্ধ। তাহলে এই একটা দেখো প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ, আবার এই আরেকটা প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ। একটি চাপ ও চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত, মানে কি আটকানো, এই যে আটকানো যে ক্ষেত্রটা তুমি দেখতে পাইতেছো, আমি যদি ক্ষেত্রটা ড্র করি, মনে করো এই যে ক্ষেত্রটা, এই যে ক্ষেত্রটা তুমি দেখতে পাইতেছো, এই ক্ষেত্রকেই বলা হয় বৃত্তকলা। এতটুকু এরিয়া, এই যে এতটুকু, এতটুকুকে বলা হয় বৃত্তকলা। যে সংজ্ঞাটা দেখো আমি কিন্তু বুঝেই বুঝেই তোমার করাইছি, যেন পরীক্ষার খাতায় তুমি যদি এক্সাক্ট ওয়ার্ড ভুলাও যাও তাও যেন নিজে বানাই বানাই লিখতে পারো, ঠিক আছে। খুবই সহজ। এখন এই বৃত্তকলার কি দৈর্ঘ্য হবে বলো? বৃত্তচাপের কিন্তু দৈর্ঘ্য হইতো, কিন্তু বৃত্তকলার কি দৈর্ঘ্য হবে? বৃত্তকলার কিন্তু দৈর্ঘ্য হবে না, বৃত্তকলার হবে ক্ষেত্রফল, কারণ এইটাকে একটা ক্ষেত্র না, এই ক্ষেত্রের যে মোট পরিমাণ সেটাই হলো ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলের কিন্তু একটা সূত্র আছে, এটা আমাদেরকে জানতে হবে। এখন দেখো এমনি এই যে বৃত্তের পরিধি দ্বারা আবদ্ধ যে মোট ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাই তো বৃত্তক্ষেত্র, এর যে মোট পরিমাণ এটাকে আমরা বলতাম বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, যার সূত্র ছিল পাই আর স্কোয়ার। এখন লক্ষ্য করো এই বৃত্তকলা কিন্তু মোট বৃত্তের একটা অংশ, তাই না? তাহলে মোট বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, এই বৃত্তকলার ক্ষেত্রফল কিন্তু হবে পাই আর স্কোয়ারের এত ভাগের এত ভাগ। কত ভাগের কত ভাগ? মোট কেন্দ্রে উৎপন্ন কোণ যদি 360 ডিগ্রি হয়, তাহলে 360 ভাগের। আর এই যে ক্ষেত্রটা তুমি দেখতে পাইতেছো, মানে এই যে বৃত্তকলা, এই বৃত্তকলায় মনে করো আমার কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে θ ডিগ্রি, তাহলে 360 ভাগের θ ভাগ। বলো বুঝছো কিনা? এগুলো আগে সব আমার করানো। পাই আর স্কোয়ার ইন্টু θ/360, এই থিটা কিন্তু ডিগ্রি এককে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা আছে উদাহরণ 19, আমরা অনেক সময় নষ্ট করি, নষ্ট আসলে করি নাই, কারণ দেখা যাচ্ছে ভাই এই ভিডিওটা যারা দেখবে বিভিন্ন টাইপের স্টুডেন্টরা দেখবে, কারো কারো হয়তো এই জিনিসগুলো অলরেডি পারা আমার ভিডিওতেই আমি করাইছি, কিন্তু কেউ কেউ হয়তো বা প্রথমবারের মতো জিনিসগুলো দেখতেছে। এই জন্য আমি চেষ্টা করছি একটু সময় নিয়ে বোঝানোর জন্য, আর কিছুই না। একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার, ঠিক আছে, ব্যাসার্ধ সেন্টিমিটার এককে দেওয়া, এবং একটা বৃত্ত চাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এখানে কিন্তু তোমার থিটা দিয়ে দিছে আর এখানে তোমার আর দিয়ে দিছে, হ্যাঁ। বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো, জাস্ট যে সূত্রগুলো পারে সে অটোমেটিক এই অঙ্ক পারবে। যেমন বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র হইলো, যেহেতু বৃত্তচাপ পরিধির একটা অংশ, তাহলে পরিধি 2πr ইন্টু θ/360। আবার বৃত্তকলার ক্ষেত্রফল দেখো, বৃত্তকলা যেহেতু মোট বৃত্তক্ষেত্রের একটা অংশ, তাহলে এখানে কিন্তু আবার 2πr দিয়ে দিও না, এটা হলো গিয়ে পাই আর স্কোয়ার ইন্টু θ/360। অনেকে আউলাইয়ে যায় যে ভাই এই সূত্রটা কি বৃত্তচাপের নাকি বৃত্তকলার। এই জন্য আমি তোমাকে একটু টেকনিক খাটাই পড়াইছি, যে দেখো বৃত্তচাপ যেহেতু পরিধির একটা অংশ এই জন্য এখানে 2πr, আর বৃত্তকলা যেহেতু বৃত্তের একটা অংশ, বৃত্তের ক্ষেত্রের একটা অংশ, তাই এখানে পাই আর স্কোয়ার। অথবা এভাবে মনে রাখতে পারো যে ক্ষেত্রফল মানে কি বর্গমিটার বা বর্গ সামথিং, এই সূত্রে কিন্তু একটা বর্গ আছে, স্কোয়ার আছে, তাইলে এটা ক্ষেত্রফল। আর যেহেতু দৈর্ঘ্য, তাহলে এখানে কিন্তু কোনো স্কোয়ার নাই, মানে তুমি যেইভাবে মনে রাখতে পারো আর কি। আর এর মান দেখো 2π, আর এর মান কত দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে 8 ইন্টু, আর থিটা কত, আচ্ছা থিটা বলা আছে 56, আর নিচে আছে 360। আবার এই সূত্রে বসাও, পাই ইন্টু আর স্কোয়ার, 8 এর স্কোয়ার কত, 8 8 64, এটার মান তো এই 56। দেখো তো কোনটার মান কত আসে। যেমন আমার এইখানে তোমার যে বৃত্তচাপের দৈর্ঘ্য সেটা আসছে
7.81 এত। আর এককটা কি হবে? অবশ্যই সেন্টিমিটার হবে, কারণ আমার কিন্তু রেডিয়াসটাও সেন্টিমিটারে দেওয়া ছিল। আবার ক্ষেত্রফলেরটা দেখো, আমার এখানে আসছে 31.27। ক্ষেত্রফলটা কি হবে? তোমার আর যেহেতু ছিল সেন্টিমিটারে, এখানে কিন্তু আর এর স্কোয়ার করছি, তার মানে সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে তুমি চাইলে মিটার স্কোয়ারেও কনভার্ট করতে পারো। দেখো নর্মাল বৃত্তচাপের দৈর্ঘ্য 7.81 সেন্টিমিটার, তাহলে এটা কত মিটার হবে? সেন্টিমিটার থেকে মিটার কিভাবে যাবে? 100 দিয়ে ভাগ কইরা, তাহলে হবে 0.0781। আর সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে কিভাবে যাবা? 100 স্কোয়ার দিয়ে ভাগ কইরা, তার মানে 10,000 দিয়ে ভাগ করার মাধ্যমে। 10,000, এই যে সংখ্যাটা, 10,000 একের পরে কয়টা শূন্য? 4টা শূন্য না? তাহলে তুমি যদি 10,000 দিয়ে ভাগ করো, দশমিক কিন্তু 4 ঘর বামে সরে আসবে, তাহলে 4 ঘর যদি বামে সরে, এটা হবে আমার অ্যান্সার। বলো বুঝছো কিনা? এগুলা বেসিক, সবাই পারো। উদাহরণ 20, একটা বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য। আচ্ছা, পার্থক্য মানে কি? পার্থক্য মানে হইলো বিয়োগফল। হ্যাঁ, পার্থক্য 90 সেন্টিমিটার দেওয়া, সেন্টিমিটার এককে দেওয়া আছে। আচ্ছা, পরিধির সূত্র জানো কি? পরিধির সূত্র হলো 2πr। আর ব্যাস মানে জন্য কি? ব্যাসার্ধের দ্বিগুণ, তাই না? অর্থাৎ 2r। ব্যাসকে আমরা প্রকাশ করি ডি দ্বারা, ডি সমান সমান কি? 2 × r। আচ্ছা, তাহলে পরিধি আর ব্যাসের মধ্যে বড় কি হবে বলো তো? অবশ্যই পরিধি বড় হবে। তাহলে পার্থক্য বা বিয়োগফল তুমি যখন করবে, আমরা জানি বড়টা থেকে কিন্তু আমরা ছোটটা বিয়োগ করি। তাহলে আমি কি ব্যাস থেকে পরিধি বিয়োগ করব, নাকি পরিধি থেকে ব্যাস বিয়োগ করব? অবশ্যই পরিধি থেকে ব্যাসটা আমরা বিয়োগ করব। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি কিনা, বৃত্তের পরিধি কি 2πr, এখান থেকে আমরা যদি বিয়োগ করি 2r, তাহলে আমার বিয়োগফলটা হবে 90, একক হবে সেন্টিমিটার, তাই তো? এখন তুমি যদি 2r কমন নাও, 2r যদি আমরা কমন নেই, কারণ এখানেও 2r আছে, এখানেও 2r আছে, 2r কমন নিলে এখানে থাকবে পাই মাইনাস 1 ইকুয়ালস টু 90। আচ্ছা, পাইয়ের মান তো 3.1416, মানে 1416। এখান থেকে এক যদি তুমি বিয়োগ করো, তাহলে হয় 2.1416। এটা কিন্তু এইখানে এই সমান চিহ্নের এই পাশে গুণ আকারে আছে, তাই তো? আচ্ছা দেখো, আমি একটু স্টেপ বাই স্টেপ করি। এই যে দেখো, এটা থেকে এটা বিয়োগ করলে হবে কত? হবে 2.1416। ঠিক আছে, সমান সমান 90। এখন এই 2.1416 সাথে 2 গুণাকারে আছে, তাই তো? এই তিনটাই কিন্তু গুণাকারে আছে। আমি এই আর এর মানটা নির্ণয় করতে চাইতেছি। আর হইলো আমাদের খালি ঘর। এখন আর বাদে যা কিছু আছে সব কিছুকে আমি অন্য পাশে নিয়ে যাইতে মানে নিতে হবে, তাই তো? তাহলে এইটার সাথে এটা যদি তুমি গুণ করো, তাহলে কত আসে? আসবে 4.282832, এইটা আসবে। আর এই পাশে তো 90। এখন আর এর মান তাইলে কত হবে? এইটা এই পাশে গুণাকারে আছে, সমান চিহ্নের দুই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 90 ডিভাইডেড বাই 4.2832। আচ্ছা, একটু ক্যালকুলেশন করো তো, দেখো কত আসে আর এর ভ্যালু। 21.01। দেখো তো এরকম আসছে কিনা তোমাদের। এককটা হবে কিসে? অবশ্যই হবে সেন্টিমিটারে, কারণ এই 90 কিন্তু সেন্টিমিটার ছিল। শেষ। কত সহজ একটা অঙ্ক। এই বৃত্তের ব্যাসার্ধ চাইছে, যদি চাইছো যে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো, তখন কিন্তু আমরা পাই আর স্কোয়ার সূত্রের মাধ্যমে কইরা ফেলাইতাম। ঠিক আছে, খুবই সহজ, এগুলো কঠিন না। উদাহরণ 21-এ কি বলা আছে? একটা বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 124 মিটার। তাহলে আমাদের যেটা লাগবে সেটা হলো একটা বৃত্তাকার মাঠ। এই বৃত্তাকার মাঠ সম্পর্কে কি বলা, যে বৃত্তাকার মাঠের ব্যাস ব্যাস বলছে 124 মিটার। যদি এটা আমি কেন্দ্র ধরি, ঠিক আছে, এটাকে কেন্দ্র ধইরা আমি যদি একটা ব্যাস আঁকি, ব্যাস দিয়ে সবসময় এইভাবে আঁকতে হবে এমন কোনো কথা নাই, তুমি চাইলে এইভাবেও আঁকতে পারো, তাই না? জাস্ট কেন্দ্রের ভিতর দিয়ে গেলেই হইলো। এই যে ব্যাস, বুঝলাম। এখন বলা আছে যে মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটা রাস্তা আছে। বুঝলাম। তাহলে এই যে মাঠের সীমানা কি, এই যে সীমানা মানে পরিধি, এই পরিধি ঘেঁষে 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 একটা রাস্তা আছে যার চওড়া হলো গিয়ে 6 মিটার। তাহলে ওই রাস্তাটাও কিন্তু বৃত্তাকারই হবে, এতটুকুই বুঝছো? ওই রাস্তাটাও কিন্তু বৃত্তাকার হবে।
কিন্তু আচ্ছা এই রাস্তাটা দাঁড়াও, আমার একটা ব্লাঙ্ক বৃত্ত লাগবে, একদম রং রং টং নাই এরকম একটা বৃত্ত, নাহলে ওভারল্যাপ করবে, বোঝা যাবে না। এই মনে করো সেই বৃত্ত, ঠিক আছে? মানে এটা দ্বারা আমি কি বুঝাইতেছি, এটা দ্বারা আমি বুঝাইতেছি এই যে বাইরের যে পার্টটা দেখতেছো এটা হলো গিয়ে রাস্তা, এই যেটা হলো গিয়ে সেই রাস্তা, ঠিক আছে? এখন বলো দেখি, এই যে রাস্তাটা কত মিটার চওড়া? 6 মিটার চওড়া। তার মানে এতটুকু কত? এই যে আমি যদি এইখানে ড্র করি, এই যে এতটুকু কত বলো তো, এতটুকুর মেজারমেন্ট বলো। মেজারমেন্ট হলো 6 মিটার। আর ব্যাসের মেজারমেন্ট কত? 124 মিটার। বলছে কি রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমার কিন্তু এই বৃত্তের ক্ষেত্রফল জানতে চাই নাই, এর সম্পূর্ণ এই পুরোটুকুর ক্ষেত্রফলও জানতে চাই নাই, জানতে চাওয়া হয়েছে শুধুমাত্র এই যে এই এরিয়াটা, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল জানতে চাওয়া হয়েছে। এটা আমরা কিভাবে করতে পারি? দেখো, রাস্তা সহ রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করব, দেন রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করব, দেন এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করলেই কিন্তু আমার রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। এতটুকু কি বুঝছো? এই টাইপের ম্যাথ কিন্তু আমরা উদাহরণে করছি, মানে 11.2ও মেবি এই টাইপের কিছু একটা ছিল, কিন্তু ওইখানে বৃত্তাকার ছিল না, ওইখানে ছিল আয়তাকার, বর্গাকার, ওই জিনিসগুলো। এটা কি সলভ করতে পারবা তোমরা? সুন্দর করে লিখবা যে রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এখন আর মানে হলো গিয়ে ব্যাসার্ধ। ব্যাস যদি 124 মিটার হয়, ব্যাসার্ধ হবে এটার অর্ধেক, তার মানে কত? 62 মিটার। তাহলে আর এর ভ্যালু 62 বসাবা, ঠিক আছে? পাই ইন্টু 62 স্কোয়ার। আচ্ছা, এখন তুমি এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, পাই ইন্টু 62 স্কোয়ার আসছে কত? 12,076.28। এককটা নিশ্চয়ই হবে বর্গ মিটারে বা মিটার স্কোয়ারে, ঠিক আছে? কারণ এখানে আমার ব্যাসটাও মিটারে দেওয়া ছিল। এই পর্যন্ত কোনো সমস্যা? আচ্ছা দেখো, আমরা তাহলে রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কিন্তু বের করে ফেলাইছি। এখন আমার লাগবে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল। লক্ষ্য করো, আমার এতটুকু ব্যাস যখন 124 মিটার ছিল, ব্যাসার্ধ ছিল 62 মিটার, আর এই পাশে কিন্তু 6 মিটার অ্যাড হয়েছে, তাই তো? 6 মিটার অ্যাড হয়েছে কিনা বলো? তাহলে তুমি 62-র সাথে 6 যোগ করো, তাহলে কত হয়? 68। তাহলে এখন কিন্তু তুমি যদি এই যে মানে রাস্তা সহ বৃত্তাকার মাঠের কথা চিন্তা করো, তোমার ব্যাসার্ধ তাহলে তুমি কত বসাবে এখানে? 62 আর 6 মানে 68 মিটার কিন্তু তোমার এখানে বসাইতে হবে। এতটুকু কি ক্লিয়ার নাকি সমস্যা আছে? আচ্ছা, অনেকে একটা ভুল করবে, আমি তোমার এই ভুলটা বইলে নিই, তারা করবে যেটা, সেটা হলো এভাবে চিন্তা করবে যে 124 তাড়াহুড়ো করবে আর কি, 124-এর সাথে 6 যোগ করবে, 124 আর 6 কত? 130। তাহলে 130-এর অর্ধেক কত? 65। তারা এখানে কিন্তু ওই ব্যাসার্ধের মান 65 বসাই ফেলাইবে। এটা ভুল হবে কেন? লক্ষ্য করো, তুমি যদি ফুল এই রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাস চিন্তা করো, এটা কিন্তু 130 মিটার না। এই পাশে যেমন 6 মিটার আছে, এই পাশেও কিন্তু 6 মিটার আছে। তাহলে আমার মোট, তুমি যদি ওইভাবে করতে যাও, তোমার কিন্তু 124-এর সাথে 6 যোগ করলে হবে না, তোমার 124-এর সাথে 6 6 মানে 6 দুগুণে 12 যোগ করতে হবে। 12 যোগ করলে হবে 136। সেই 136-কে আবার তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তখন কিন্তু তোমার ব্যাসার্ধটা 68 মিটার আসবে। বুঝছো? একটু সাবধানে করবা, নাইলে কিন্তু এই ছোট ছোট মিস্টেক হয়ে যাবে। এই চ্যাপ্টারটা অনেক সহজ, কিন্তু কি বলে, অসাবধানতা বশত ভুল করে ফেলায় পোলাপান। 68 স্কোয়ার, 14,526। তোমরা দেখো তোমাদের কত আসে? 14,526.72 বর্গমিটার বা মিটার স্কোয়ার। এখন তুমি এইটা থেকে এটা বিয়োগ করলেই তোমার রাস্তার ক্ষেত্রফল কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বের করি আমরা। 12,076.28, 2450। রাস্তার ক্ষেত্রফল কত আসতেছে? 2450.44 মিটার স্কোয়ার। শেষ। কোনো সমস্যা আছে এইখানে?
আচ্ছা, এরপর একটা কাজ আছে, কাজে দেখি কি বলা, বৃত্তের পরিধি 440 মিটার। আচ্ছা, একটা বৃত্তের পরিধি বলে দিয়েছে, আমরা জানি বৃত্তের পরিধির সূত্র কি, 2 পাই আর। তাহলে 2 পাই আর এর মান কত, 440 এই অঙ্কে। তাহলে এই পাই কিন্তু একটা ধ্রুবক, তুমি এই রেডিয়াসের মানটা বের করে ফেলাবা না এখন, পারবা নাকি পারবা না? আর সমান সমান 440/2 পাই, ক্যালকুলেটারে হিসাব করো। আমার এখানে আসছে 70.08 028। এটা কি, এটা হলো আমার এই বৃত্তের ব্যাসার্ধ। এটা অবশ্যই মিটার এককেই বের হবে, যেহেতু 440 মিটার ছিল এই জন্য এটা মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত মানে কি, ভিতরে আঁকা হয়েছে, ঠিক আছে ওই বৃত্ত। আচ্ছা, আমরা তাহলে একটা বৃত্ত নেই আগে, নাইলে এটা বুঝতে পারবে না। এই মনে করো একটা বৃত্ত নিলাম, ঠিক আছে। আচ্ছা, এই বৃত্তের ভিতরে আমার আবার আঁকা লাগবে বর্গ। বর্গটা এখানে কি কোনো বর্গ আদৌ দেওয়া আছে? আয়ত দেওয়া, কিন্তু বর্গ তো পাইতেছি না। আচ্ছা, এটার একটু চাপাই নেবো না, দেখি চাপান কি আদৌ যায়। হ্যাঁ, চাপান তো যায়। তাহলে এই জিনিসটাকে, এই যে এই জিনিসটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রে, তার মানে বৃত্তের ভিতরে অঙ্কিত একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের কি জানতে চাওয়া হয়েছে, বাহুর দৈর্ঘ্য। তার মানে এই এই বাহুর দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। আমরা নিশ্চয়ই জানি যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান। আচ্ছা, বুঝলাম। এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি, যেহেতু বৃত্তের পরিধি দেয়া আছে, এই পরিধি থেকে আমি প্রথমেই ব্যাসার্ধের মানটা বের করে ফেলাইছি। আচ্ছা, তুমি যদি ব্যাসার্ধের মান বের করে ফেলাইতে পারো, এই বৃত্তের ব্যাসের মানও কি তুমি বের করতে পারবা নাকি পারবা না, বলো। ব্যাস কি, ব্যাস হলে গিয়ে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাস সমান সমান, তুমি জাস্ট এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করো, তাহলেই কিন্তু বের হয়ে যাবে 140.056 এত মিটার। তাহলে এই বৃত্তের ব্যাস কিন্তু বের হয়ে গেছে। লক্ষ্য করো, বৃত্তের ব্যাস, যেমন এইটা যদি আমি বৃত্তের কেন্দ্র ধরি, এইটা মনে করো বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাস কি এমন না, এভাবে তুমি বৃত্তের ব্যাসটা আঁকতে পারো নাকি পারো না? তুমি চাইলে বৃত্তের ব্যাসটা এইভাবেও আঁকতে পারো, যে এইভাবেও আঁকতে পারো, তাই না? সবই তো বৃত্তের ব্যাস। একটা বৃত্তের কিন্তু তুমি যেই ব্যাসে আঁকো না কেন, প্রত্যেকটা ব্যাস কিন্তু দৈর্ঘ্য সমান। তুমি যেভাবে ইচ্ছে সেভাবে আঁকতে পারো। কিন্তু ঘটনা হইলো, আমি কেন প্রথমে এইভাবে আঁকছি, কারণ অন্য দুইভাবে যে আমি আঁকছি এতে আমার কোনো বিশেষ সুবিধা নাই। কিন্তু এইভাবে আঁকলে আমার একটা সুবিধা আছে, কারণ এইভাবে আঁকলে এইটা এট দ্য সেম টাইম এই বৃত্তের একটা ব্যাস, আবার এই জিনিসটা যে আমি আঁকছি, দেখো তো এই বর্গক্ষেত্রের সাপেক্ষে একটু চিন্তা করো, এই জিনিসটাকে আমরা বর্গের কি বলতে পারি, বর্গের কর্ণের দৈর্ঘ্য বলতে পারি, তাই না, একটা কর্ণ। তাহলে এই বৃত্তের ব্যাস কত বাই রয়েছে, 140.056। তাহলে এইটাই কি এই বর্গের কর্ণের দৈর্ঘ্য না? আর বর্গের কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আমাদের মুখস্থ, সেটা হলো √2 × a। এটা হলো কর্ণের দৈর্ঘ্যের সূত্র। আর কর্ণের দৈর্ঘ্যের মান কত পাইলাম, 140.056। তাহলে ইকুয়েশনটা সলভ করলেই কিন্তু তোমার বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। দেখো তো কত আসে, 99.03 এত আসছে। এত অবশ্যই এককটা হবে মিটার, যেহেতু এটাও মিটারে ছিল তো এটাও মিটার। বুঝছো নাকি সমস্যা আছে? এই ম্যাথটাতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য না দিয়া যদি দিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কি করতাম, তাহলে আমি এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় কইরা এটার স্কোয়ার কইরা দিতাম। কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে যে মান হবে সেটাই হইলো এই বর্গের ক্ষেত্রফল। বলো, এই টাইপের অঙ্ক আসলে কি পারবা? উদাহরণ 22, একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 12 সেন্টিমিটার, তার মানে আর আর এর মান দেওয়া। আবার বৃত্তচাপের দৈর্ঘ্য, আচ্ছা বৃত্তচাপকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি। হুম, এস এর মান দেওয়া আছে 14 সেন্টিমিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, মানে ওই যে থিটা, সেই থিটার মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে এই থিটাই হইলো খালি ঘর।
ঠিক আছে, আমরা এখন এক একজন ডিটেকটিভ, আমরা এটা সলভ করে ফেলবো খুব সহজেই। আমরা নিশ্চয়ই জানি বৃত্তচাপের দৈর্ঘ্য, এটা তুমি দুইভাবে সলভ করতে পারো, তবে জেনারেল ম্যাথে তোমাদের সাধারণ গণিত বইয়ে যেভাবে করানো হয়েছে, যেভাবে শেখানো হয়েছে, সেখানে কিন্তু রেডিয়ান সম্পর্কে বলা নাই, তাই আমি ওইভাবে করাবো না। আমাদের বইতে যেভাবে দেওয়া আমি সেভাবেই করাবো, ঠিক আছে। বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র কি? বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র হইল 2πr ইন্টু থিটা বাই 360, এইটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র, তাই না? আর বৃত্তচাপের দৈর্ঘ্য এখানে কত বইলে দিছে, 14 সেন্টিমিটার না? তাহলে আমি লিখতে পারি যে বৃত্তচাপের দৈর্ঘ্য সমান সমান 14। বলো এভাবে যে ইকুয়েশনটা লেখা যায়, এখানে তোমার কি কোনো সমস্যা আছে? এখন দেখো পাই তো একটা কনস্ট্যান্ট, এটার মান আমরা নিশ্চয়ই জানি যে 3.1416, আর রেডিয়াসের মানও কিন্তু বইলে দিছে যে 12, কিন্তু একক কি, একক কিন্তু সেন্টিমিটার। একটু খেয়াল রাখো এখানে। যেমন দেখো এই অঙ্কে আমার বৃত্তচাপের দৈর্ঘ্যটাও সেন্টিমিটারে দেওয়া, বৃত্তের ব্যাসার্ধটাও সেন্টিমিটারে দেওয়া, তাই কোনো সমস্যা হয় নাই। কিন্তু যদি ভিন্ন দুইটা এককে দেওয়া থাকতো, তখন আমাদের এই দুইটাকেই সেম এককে নিয়ে যাইতে হবে। ধরো এইটা সেন্টিমিটারে দেওয়া আর এইটা মিটারে দেওয়া, তখন তুমি হয় এই সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করবা, আর না হলে যেটা মিটারে দেওয়া আছে সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করবা। মোট কথা হইলো দুইটা এককই যেন সেম হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে 2 ইন্টু, আচ্ছা 12 ইন্টু, আমি তো থিটার মানটাই নির্ণয় করব, তাহলে থিটাই হইলো সেই অজানা রাশি বা চলক। এখন এটা সলভ করো, তাহলেই থিটার মান বের হয়ে যাবে। আচ্ছা সলভ কিভাবে করবা, এটা অনেকে সমস্যা হতে পারে, আমি নিজেই করাই। এই 2 এর সাথে এই তিনটা গুণ করো আগে তুমি। 12 দুগুণ কত, 24, 24-এর সাথে পাই গুণ করো, 24 পাই, কত আসে? 75.39, 75.39। এই 75.39-কে 360 দ্বারা ভাগ করো, আমার কাছে আসছে 0.209। তার মানে কি, দেখো এই যে সংখ্যাটা গুণ করলাম, দেন এটাকে 360 দ্বারা ভাগ করলাম, আমার এই মানটা আসছে। এইটার সাথে থিটা গুণাকারে আছে, ইকুয়ালস টু 14। তাহলে থিটার মান কত হবে, এইটাকে এই পাশে আনলে কিন্তু ভাগ হয়ে যাবে। তুমি যদি 14-কে, এই যে দেখো থিটা সমান সমান কি, 14 ডিভাইডেড বাই 0.209, তাহলে 14-কে জাস্ট ওইটা দ্বারা ভাগ করো, তাহলে অ্যান্সার আসবে 66.84, এত ডিগ্রি। বলো বুঝছো কিনা? এটা কিন্তু ক্যালকুলেটারে খুব ইজিলি তুমি সলভ করতে পারো। এমসিকিউতে যখন আসবে তুমি তো আর এই লেখা লেখা করবা না ভাই, তুমি কি করবা, তুমি ক্যালকুলেটারে ইকুয়েশন যেভাবে সলভ করে সেইভাবে করবা। এই থিটার জায়গায় তুমি জাস্ট এক্স বসাবা, আর কিছুই না, ঠিক আছে। 23 নাম্বার কি বলা আছে, একটা চাকার ব্যাস ও 4.5 মিটার। লক্ষ্য করো এটা কিন্তু ব্যাস দেওয়া, তার মানে ডি এর মানটা বইলা দিছে। ডি এর মান জানলে তুমি এইখান থেকে আর এর মানটাও পরবর্তীতে বের করতে পারবা। আমরা জানি এটাকে 2 দিয়ে ভাগ করলেই ব্যাসার্ধ বের হয়ে যাবে। চাকাটি 360 মিটার পথ, আচ্ছা এই বেসিকটা আমি তোমাদেরকে হয়তো বা বলতে ভুলে গেছি, যে একটা চাকা যদি একবার ঘোরে তাহলে কিন্তু সে পরিধির সমান পথ অতিক্রম করবে। আমি যদি ধরি একটা চাকা আছে, হ্যাঁ একটা চাকা, এই একটা চাকার মনে করো পরিধি হইল গিয়া তোমার 10 মিটার, পরিধি যদি হয় 10 মিটার, তার মানে এই চাকাটা যদি একবার ঘোরে, একবার ঘুরলে কিন্তু 10 মিটার পথ অতিক্রম করবে। আবার যদি দুইবার ঘোরে তখন কিন্তু 10 দুগুণে 20 মিটার পথ অতিক্রম করবে, তাই না? এটা তো বোঝাই যায় যে দেখো এটা যদি তুমি কাইটা দাও, এদিক দিয়ে যদি মনে করো কাইটা দিলা, মনে করো আচ্ছা এই জিনিসটা কিন্তু তোমার স্ট্রেট হয়ে যাবে, স্ট্রেট হইলে এই, এটাই তো পরিধি, এতটুকু পথই তো অতিক্রম করবে যদি একবার সম্পূর্ণ ঘুরে আসে চাকাটা, ঠিক আছে। দেখো এখন আমরা এই অঙ্কটা পানির মতো সহজ, একেবারে ইজিয়েস্ট। চাকার ব্যাস দেওয়া, ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করব, দেন চাকা, আচ্ছা ব্যাসার্ধ যখন তুমি জানো, ব্যাস দেওয়া, ব্যাস থেকে তুমি ব্যাসার্ধটা বের করলা, আর ব্যাসার্ধ যখন তুমি জানো, নিশ্চয়ই এইখান থেকে তুমি পরিধির মানটাও বের করতে পারবা। পরিধি মানে একবার অতিক্রম করলে কতটুকু পথ অতিক্রম করে। এখানে বলা যে 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘোরা লাগবে, এটাও পারবা। বুঝছো, এই ফ্লো চার্টটা বুঝতে হবে যে কোনটা থেকে আমার কি বের করতে হবে। এটা যারা বোঝে না তারা কখনোই নতুন ম্যাথ যদি পরীক্ষায় আসে সলভ করতে পারবে না, তাদের প্রবলেম সলভিং যে তোমার স্কিল এটা বিল্ড হবে না কখনো, ঠিক আছে। আচ্ছা তাহলে ব্যাসার্ধ সমান সমান কত হবে, এই ব্যাসের অর্ধেক করে দাও, 4.5 ডিভাইডেড বাই 2, ভাগ করলে কত আসে, 2.25 সম্ভবত, হ্যাঁ 2.25, আর এককটা মিটারে বের হবে।
ঠিক আছে, যেহেতু এখানে মিটার দেওয়া 2.25 মিটার। তাহলে এই চাকার পরিধি কত হবে? চাকার পরিধি হবে এই 2.25 এর সাথে তুমি 2 পাই গুণ করো। ঠিক আছে, 2 ইন্টু 3.1416 ইন্টু 2.25 করো সবাই। আমার কাছে আসছে 14.13। এককটা অবশ্যই আসবে মিটার। তার মানে চাকাটি একবার অতিক্রম করলে এতখানি পথ, মানে একবার ঘুরলে, একবার সম্পূর্ণ ঘুরলে এতটুকু পথ অতিক্রম করবে। এখন আমাদের এই কোশ্চেনে কি চাইছে, যে চাকাটি কতবার ঘুরবে। আমরা নিশ্চয়ই জানি যেটা আমাদের কাছে চাই সেটা কিন্তু আমরা হাতের ডান পাশে সরাইয়ে রাখবো। ঠিক আছে, তাহলে তুমি যদি লাইনটা এইভাবে লেখো যে একবার ঘুরলে এত মিটার পথ অতিক্রম করবে, তাহলে কিন্তু তোমার হাতের ডান পাশে থাকবে কত মিটার পথ অতিক্রম করবে। কিন্তু আমাদের এখানে কতবার ঘুরবে এটা হাতের ডান পাশে রাখা লাগবে। তাহলে লাইনটাকে একটু ঘুরাই আমি কি লিখতে পারি যে 14.13 মিটার পথ অতিক্রম করবে চাকাটি একবার ঘুরলে। অতএব 1 মিটার পথ অতিক্রম করবে চাকাটি, দেখো 1 মিটার পথ অতিক্রম করবে তাহলে কম ঘুরতে হবে বা ভাগ হবে। তাহলে 1, এই যে এই 1 লিখলাম, ডিভাইডেড বাই এই যে 14.13, এইটা নিচে 14.13 এতবার। অতএব এখন কত মিটার পথ মোট অতিক্রম করতে হবে? 360 মিটার পথ, তাই তো? আচ্ছা, তাহলে 360 মিটার পথ অতিক্রম করতে চাকাটা নিশ্চয়ই বেশিবার ঘোরা লাগবে, তাই গুণ হবে। একের সাথে তুমি যদি 360 গুণ করো তাহলে 360 অক্ষে 360, আর নিচে 14.13। ক্যালকুলেশন করে দেখো কত আসে। 25.46। তাহলে এতবার কিন্তু আমার ঘুরতে হবে। ঠিক আছে, বলো বুঝছো কিনা? তার মানে দেখো, এটা 25.46, আমরা যদি রাউন্ড ফিগার করি, ঠিক আছে, তাহলে যেহেতু এটা 25.5 এর থেকে কম, মানে দেখো 25.46, তুমি যদি সংখ্যা রেখা ড্র করো, এটা 25-এর বেশি কাছে নাকি 26-এর বেশি কাছে? এটা 25-এর বেশি কাছে। তাহলে তুমি রাউন্ড ফিগার কইরা এটা বলতে পারো যে প্রায় 25 বার ঘুরবে। তোমাদের বইতে এইভাবে দেওয়া আছে আর কি। ঠিক আছে, কেউ যদি এইভাবে রাখে তাইলেও তার আসলে মারবে না কেউ, হবে অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা, উদাহরণ 24-এ কি বলা লক্ষ্য করি, 211 মিটার 20 সেন্টিমিটার। আচ্ছা, এত যেতে দুইটি চাকা, তার মানে আমার দুইটা চাকা আছে, এই একটা চাকা, এই মনে করো আরেকটা চাকা। এখন একটা চাকা এত মিটার যে যাবে, মানে এতটুকু পথ যে অতিক্রম করবে, এতটুকু পথ অতিক্রম করতে সেই চাকাটার 32 বার ঘোরা লাগে। আরেকটা চাকা আছে, ওই সেম পথ অতিক্রম করতে তার 48 বার এভাবে ঘোরা লাগবে। ঠিক আছে, চাইছে কি চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর, অন্তর মানে বিয়োগফল, তার মানে দুইটার ব্যাসার্ধ আমার আগে জানা লাগবে, দেন বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ বিয়োগ করলেই কিন্তু আমার অন্তর বের হয়ে যাবে। তাহলে আমার মানে অবজেক্টিভ কি, প্রাইম অবজেক্টিভ বা প্রথম কাজ কি, দুইটা চাকার ব্যাসার্ধ বের করা। একটা চাকা একটু বড়, এই জন্য ওর কিন্তু কম ঘোরা লাগতেছে, আর একটা চাকা একটু ছোট, ওর একটু বেশিবার ঘোরা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা মনে করো লিখি যে প্রথম চাকাটি, আচ্ছা দাঁড়াও, এখানে কিন্তু মোট দৈর্ঘ্যটা আমার শুধুমাত্র মিটারেও দেওয়া নাই, আবার শুধুমাত্র সেন্টিমিটারেও দেওয়া নাই, মিক্স করে দেওয়া আছে। তাহলে আমি প্রথমে আগে লিখি যে পথের দৈর্ঘ্য বা পথের দূরত্ব, যাই লেখো না কেন, পথের দূরত্বই লিখি, শুনতে ভালো শোনায়। পথের দূরত্ব ইকুয়ালস টু, এই যে তোমরা নিশ্চয়ই এগুলো ছোটবেলায় কইরা আসতো যে 211 মিটার 20 সেন্টিমিটারকে একসাথে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে চাই, তাহলে এই মিটারকে সেন্টিমিটার আগে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে 211 মিটার থেকে তুমি এটার সাথে 100 গুণ করলেই কিন্তু সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। 100 যদি গুণ করো তাহলে এটার পরে দুইটা শূন্য আসবে। তাহলে 211 মিটার মানে এত সেন্টিমিটার। আবার এর সাথে আছে 20 সেন্টিমিটার, তার তার মানে এটার সাথে কিন্তু 20 সেন্টিমিটার যোগ, এখন যোগ করার পরে কত হয়, 21120 এত সেন্টিমিটার। ঠিক আছে, আবার কেউ যদি চায় এইটাকে ফুল মিটারে কনভার্ট করবে, দেখো এটা কিন্তু আগে থেকেই মিটারে আছে, কিন্তু এইটা আছে সেন্টিমিটারে, তাহলে তোমার এই সেন্টিমিটার থেকে আগে মিটারে কনভার্ট করতে হবে, দেন এইটাও মিটার এইটাও মিটার, দেন এইটা দুইটা যোগ করতে হবে। ঠিক আছে, এই সেন্টিমিটার থেকে মিটারে কিভাবে কনভার্ট করে, 100 দ্বারা ভাগ করার মাধ্যমে। 20কে যদি 100 দিয়ে ভাগ করে তাহলে তুমি পাবা 0.2, আর আগে আছে 211, তার মানে মোট হবে 211.2 মিটার। তুমি যদি মিটারে কনভার্ট করো তাহলে এইটা হবে, আর তুমি যদি সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে এইটা হবে।
বুঝছো? এখন আমি যদি ধরে নিই যে ব্যাসার্ধ প্রথম চাকার ব্যাসার্ধ ধরো আমি ধরলাম যে বড় হাতের আর, ঠিক আছে, তুমি অন্য কিছু ধরতে পারতো, তোমার ইচ্ছা। প্রথম চাকার ব্যাসার্ধ আহ, যদি বড় হাতের আর হয়, তাহলে প্রথম চাকার পরিধি কত হবে? পরিধি হবে 2 পাই আর, বড় হাতের আর, ঠিক আছে, প্রথম চাকার পরিধি। তার মানে প্রথম চাকা একবার সম্পূর্ণ ঘুরলে এতটুকু পথ অতিক্রম করবে। এখন প্রথম চাকাটা কতবার ঘুরছে বলা? 32 বার ঘুরছে। তাহলে একবার ঘুরলে এতটুকু পথ অতিক্রম করবে, অতএব 32 বার যদি ঘোরে তাহলে কতখানি পথ অতিক্রম করবে বলা আছে? এই যে এতখানি পথ, মানে এতখানি, ঠিক আছে, 211, 2 0। এখন এই সমীকরণটা সমাধান করলেই এই বড় হাতের আর এর মান কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 2 পাই এর সাথে আবার গুণ আছে 32, তাহলে 32 2 গুণে 64, 64 পাই। 64 পাই এর মান কত দেখি তো? 64 পাই এর মান আসে 201.06। 201.06। এর পরবর্তী লাইন, অতএব আর সমান সমান কত? এইটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করো, তাহলেই কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে। 211, 105.04। এককটা কিসে বের হবে? তুমি কি সেন্টিমিটারে কনভার্ট করছো না? তাহলে এই ব্যাসার্ধটাও কিন্তু সেন্টিমিটারেই বের হবে, প্রথম চাকার ব্যাসার্ধ। আবার দ্বিতীয় চাকার ব্যাসার্ধ তুমি বের করতে পারবা না একদম এই সেম উপায়ে? বলো, পারবা? ওটা নিজেরা আমার আগে চেষ্টা করো। দ্বিতীয় চাকার ব্যাসার্ধ আমরা ধরে নেব ছোট হাতের আর, তাহলে দ্বিতীয় চাকার পরিধি কত হবে? 2 পাই ছোট হাতের আর। তার মানে দ্বিতীয় চাকাটি একবার ঘুরলে এতটুকু পথ অতিক্রম করে, আর কতবার ঘুরবে? 48 বার। তাহলে 48 বার ঘুরলে মোট কতটুকু পথ অতিক্রম করবে? এই যে এত সেন্টিমিটার পথ অতিক্রম করবে। তাহলে এখান থেকে আর এর ভ্যালুটা তোমরা বের করে ফেলো। 48 সাথে 2 গুণ করলে কত হয়? 96, মানে 96 পাই। আমি এটাকে সরাসরি 96 পাই দ্বারা ভাগ করে দেবো, তাহলেই আমার অ্যান্সার বের হয়ে যাবে। যারা একসাথে করতে পারো না তারা আস্তে আস্তে করবা, ঠিক আছে, কিন্তু ভুল করো না তাড়াহুড়ো করতে যাইয়া। এত সেন্টিমিটার, তাহলে বড় চাকাটির ব্যাসার্ধও পাইলাম, ছোট চাকাটির ব্যাসার্ধও পাইলাম। তাহলে দুইটির ব্যাসার্ধের অন্তর আর ইকুয়াস টু, তুমি এইটা থেকে এইটা বিয়োগ করে দাও, দেখো কত আসে। -100, আচ্ছা আসছে 35.01। অবশ্যই এত সেন্টিমিটার। তোমরা চাইলে মিটারেও কনভার্ট করতে পারো, তখন হবে 0.3501 মিটার। এটাকে 100 দিয়ে ভাগ করলেই মিটারে কনভার্ট হয়ে যাবে। বলো বুঝছো নাকি বুঝো নাই? একেবারে সহজ একটা ম্যাথ। এবারে উদাহরণ 25-এ কি বলা? একটা বৃত্তের ব্যাসার্ধ আবার আর দেওয়া, বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। দেখলা হিন্ট কেমনে দিস তারা? প্রথমে একটা বৃত্তের ব্যাসার্ধ বইলা দিছে। আচ্ছা, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি বইলা দেয়, এই বৃত্তের ক্ষেত্রফল কি তুমি বের করতে পারবা নাকি পারবা না? এই পাই আর স্কয়ার এই সূত্রের মাধ্যমে এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারবা। এখন ওই বৃত্তের সাথে বা বৃত্তের ক্ষেত্রফল এর সাথে আরেকটা জিনিসের ক্ষেত্রফলের লিঙ্ক কইরা দিছে। বলছে একটা বর্গ আছে, সেই বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। তার মানে এই যে তুমি ক্ষেত্রফলটা বের করছো, এটা বৃত্তের ক্ষেত্রফল, আবার এই সমান ক্ষেত্রফল কার আছে? একটা বর্গের। এখন একটা বর্গের ক্ষেত্রফলের সূত্র জানি কি? বর্গের ক্ষেত্রফলের সূত্র কিন্তু বাহু স্কোয়ার এ স্কোয়ার। এখান থেকে তুমি কি এই বাহুর মানটা বের করতে পারবা নাকি পারবা না? দেখলে এই ফ্লো চার্টে যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। চাইলে তারা বলতে পারতো যে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ওই সময় কিন্তু আমার এর মান বের কইরা কর্ণের যে সূত্র √2 × a, এই সূত্রের মাধ্যমে কর্ণের দৈর্ঘ্য বের করা লাগতো। বা যদি বলতো বর্গক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো, তখন কিন্তু আমার এই এ বের করার পরে 4 × a এই সূত্রের মাধ্যমে পরিসীমা নির্ণয় করতে পারতাম। বলো বুঝছো কিনা? দেখলে একটা ফ্লো চার্টের মাধ্যমে অঙ্কটা শেষ। তাও আমি খুব তাড়াতাড়ি করাই দেবো, ঠিক আছে। ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু এই 14 এর স্কোয়ার। 14 এর স্কোয়ার কত? 196 সম্ভবত। করে দেখো। পাই
এখানে আসছে 615.75। একক কিসে আসবে? সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা তাহলে এগুলো কিন্তু সুন্দর করে বাংলায় লেখবা, ঠিক আছে? আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার বা এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এর মান কত? জাস্ট এটাকে অ্যান্সারটাকে জাস্ট রুট করে দেবা তাইলেই হবে। 24.81। এত আর একক কিসে হবে? দেখো এটা ক্ষেত্রফলের কিন্তু ছিল সেন্টিমিটার স্কোয়ার, তাহলে বর্গমূল করলে হবে সেন্টিমিটার, অবভিয়াসলি, রাইট? আচ্ছা তাহলে এই বর্গের বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল। ও এটাই তো জানতে চাইছি। এত সহজ একটা ম্যাথ, কি বলবো, এই ম্যাথ মানুষ কেমনে দেয় এত সহজ? উদাহরণ 26-এ কি বলা? চিত্রে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র যার প্রতি বাহুর দৈর্ঘ্য 22 মিটার। আচ্ছা বর্গের বাহুর দৈর্ঘ্য বইলে দিছে, মানে এ বইলে দিছে কিন্তু, হ্যাঁ। এ ইডি ক্ষেত্রটি, আচ্ছা এখানে একটা চিত্র আছে সম্ভবত বইয়ে। তোমরা চিত্রটা একটু দেখো তো বই থেকে, আমি আন্দাজে আঁকতেছি, দাঁড়াও। একটা বর্গ প্রথমে আছে, বর্গটার নাম কি? বর্গটার নাম হইলো এ বি সি ডি। আচ্ছা এ বি সি ডি। আবার বলছি এইডি ক্ষেত্রটি, আচ্ছা এইডি ক্ষেত্রটি একটা অর্ধবৃত্ত, তার মানে আমার একটা অর্ধবৃত্ত আঁকা লাগবে, তাই তো? আচ্ছা ধরলাম এ আর ডি, মাঝখানে আবার আছে ই, তাই তো? তাহলে সম্ভবত এরকম এই টাইপের একটা অর্ধবৃত্ত আছে, এই বিন্দুটাকে মনে করো নামকরণ করছে ই, এইডি। চিত্র সম্ভবত এরকমই হবে। সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে সম্পূর্ণ ক্ষেত্র বলতে কি? এই পুরোটুকু, ঠিক আছে? এটা দরজার মতো লাগতেছে না? স্টাইলিশ। আচ্ছা দেখো, তাহলে এই নিচে আছে একটা বর্গ আর উপরে আছে একটা অর্ধবৃত্ত। আচ্ছা অর্ধবৃত্ত মানে কি? বৃত্তের অর্ধেক। তাহলে নর্মাল একটা বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবা? বৃত্তের ক্ষেত্রফল বাইর কইরা জাস্ট ওটাকে 2 দিয়ে ভাগ করবা, তাহলে কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের হয়ে যাবে। কেউ আবার এমন করো না যে ভাই বৃত্তের ক্ষেত্রফলে আর এর মান যে বসাবো, সম্ভবত অর্ধবৃত্তের সময় আমি আর এর মান অর্ধেক করে ফেলবো না, আর এর মান অর্ধেক করবা না। তুমি বৃত্তের ক্ষেত্রফল যে সূত্র ওইটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করবা, বুঝছো? আর এর মান চেঞ্জ করবা না কিন্তু, আর মানে বৃত্তের ব্যাসার্ধ, এটা চেঞ্জ হবে না। আচ্ছা তাহলে এটা আমি কইরে দেখাই ডিরেক্ট, এত কথা না বইলা। বর্গের ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার, 22 স্কোয়ার। এই অঙ্কগুলো খুবই সহজ, মানে কোনো কিছু করার নাই। আর এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? ভালো কথা, এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত? দেখো এই যে অর্ধবৃত্তটা দেখতেছো, অর্ধবৃত্তর এইটা কিন্তু হইলো কি আমার ব্যাস। ব্যাসের দৈর্ঘ্য কত? 22 মিটার। তাহলে ব্যাসার্ধ কত? 22-এর অর্ধেক, তার মানে 11 মিটার। পাই ইন্টু ব্যাসার্ধের মান পাইলাম 11, পাই আর স্কোয়ার। আর যেহেতু অর্ধবৃত্ত তাহলে বাই 2। বলো বুঝছো কিনা? এক লাইনে অঙ্ক শেষ। এগুলো এমসিকিউতে ছাড়া কোথাও দেবে না। পারবা? কোনো লাইনে সমস্যা থাকলে এখনই বলো, পরে কিন্তু নাইলে সমস্যা হবে। বলো কোনটা বোঝো নাই। অ্যান্সার আমার আসছে 674.06। এত আর এক একটা কি হবে? মিটার স্কোয়ার। শেষ। বলো বুঝছো নাকি আরেকবার বুঝাই দেবো আমি? এই যে বর্গ, বর্গের বাহুর দৈর্ঘ্য বইলে দিছে তারা 22 মিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল কত? এই 22-এর স্কোয়ার। আর এতটুকু হলো একটা অর্ধবৃত্ত, তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি? এই যে এখন এখানে তোমার পাই তো কনস্ট্যান্ট, টু একটা সংখ্যা, জাস্ট আর এর মানটা জানলেই তুমি অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবা। এখন আর এর মান কিন্তু 22 না। দেখো এই যে এটা কিন্তু ব্যাসার্ধ না, এটা হলো গিয়া ব্যাস। তাহলে ব্যাস যদি 22 মিটার হয়, 22 মিটার হবে আমি কিভাবে বুঝলাম? এখানে বলা যে বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বাহুর মান সমান, এটাও 22, এটাও 22, এটাও 22, এইটাও 22। তাহলে ব্যাস 22 মিটার, আর ব্যাসার্ধ কত হবে? 22-এর অর্ধেক, তার মানে 11 মিটার। বুঝছো? পরবর্তীতে উদাহরণ 27 কি বলা আছে? চিত্রে এবিসির, আচ্ছা এখানে একটা চিত্র আছে, একটু বই দেখা লাগবে। আচ্ছা আমি একটু বইটা দেখি, ঠিক আছে? বই দেখা লাগবে একটু আমার। লক্ষ্য করো চিত্রটা এরকম বইয়ে, যে এ বি সি ডি একটা কি আয়তক্ষেত্র। হ্যাঁ আয়তক্ষেত্র মানে কি? আমার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তার মানে এডি বাহুর দৈর্ঘ্য 12 মিটার, বিসি বাহুর দৈর্ঘ্য 12 মিটার, আবার সিডি বাহুর দৈর্ঘ্য 10 মিটার, আবার এবি বাহুর দৈর্ঘ্য
10 মিটার। এখন এইটুকু তো একটা আয়তক্ষেত্র, বাট উপরে এই জিনিসটা কি বলছে, ডিএই, ডিএই একটা বৃত্তাংশ, ডিএই একটা বৃত্তাংশ, এটা অ্যাকচুয়ালি বৃত্তাংশ না, এটা একটা বৃত্তকলা, বাট আমাদের বইতে কেন জানি বৃত্তাংশ বলা আছে, আমি বুঝতেছি না। আচ্ছা, এক সেন্সে হ্যাঁ, এটা একটা বৃত্তাংশ বলা যাইতে পারে, কারণ হ্যাঁ বৃত্তের একটা অংশ তো। যাক, এত কিছু আমরা নাক না গলাই, যেভাবে বলা আছে সেভাবেই করি। ঠিক আছে, এটা একটা আমার বৃত্তাংশ। এখন এই যে বৃত্তচাপ ডিই এর দৈর্ঘ্য, আচ্ছা এই যে ডিই একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে এইটার ক্ষেত্রফল আর এই যে বৃত্তাংশ বা বৃত্তকলা যেটা দেওয়া আছে এইটার ক্ষেত্রফল বের কইরা দুইটা সমষ্টি করতে হবে, তাইলেই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন দেখো এই এবিসিডি, এই যে আয়তক্ষেত্রটা দেখতে পাইতেছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ না? তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 12 × 10, তার মানে 120, এটাও মিটার এটাও মিটার, তার মানে মিটার স্কোয়ার। এখন এই যে বৃত্তাংশটা আমার দেওয়া আছে, এই বৃত্তের লক্ষ্য করো, এটা হলো এই যে 30 ডিগ্রি, এটা হলো কেন্দ্রে উৎপন্ন কোণ বা কেন্দ্রস্থ কোণ আমরা বলতে পারি। তাহলে এইটা যদি কেন্দ্র হয়, এটা যদি বৃত্তের অন্য একটা বিন্দু হয়, তাহলে এই যে কেন্দ্র থেকে অন্য বিন্দু পর্যন্ত দূরত্ব, এই যে এটাও কিন্তু 12 মিটার। তাহলে বলতো এই বৃত্তের ব্যাসার্ধ কি 12 মিটার নাকি 6 মিটার? এখানে যে বৃত্তটা, এই বৃত্তটা কিন্তু আমি যদি ড্র করি, এই বৃত্তটা যদি আমি ড্র করি, এখানে অনেকেই কনফিউশনটা হবে, এই জন্যই আমি এই জিনিসটা দেখাইতেছি। দাঁড়াও, একটা বৃত্ত ড্র করি আমি, তাইলে বেটার হবে। অনেকটা এরকম, ঠিক আছে? এই যে জিনিসটা, এটা এই যে 12 মিটার দেওয়া, এটা কি তাহলে বৃত্ত তোমার মানে ব্যাসার্ধ নাকি ব্যাস? কেন্দ্র থেকে বৃত্তের অন্য যে কোনো বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা কি বলি? আমরা বলি ব্যাসার্ধ। অনেকে যেটা ভুল করবে সেটা হইলো, এই 12 মিটারকে তারা ভাববে যে এইটা বুঝি এই বৃত্তের ব্যাস। দেখো আগের যে ম্যাথটা আমরা করছি, ওই ম্যাথটা কি, ওই ম্যাথটা কিন্তু একটা বৃত্ত, এটা কি, এটা অর্ধবৃত্ত ছিল না? অর্ধবৃত্ত, আর অর্ধবৃত্তের এইটা হলো কি বৃত্তের কেন্দ্র। এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তো কেন্দ্র থেকে অন্য যে কোনো বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এইটা হইলো আমার ব্যাসার্ধ। তাহলে এই পুরোটা ছিল 22, এই জন্য কিন্তু আমার ব্যাসার্ধ ছিল 11। ঠিক আছে? আর এই অঙ্কে দেখো, এটাই হলো কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে এই পর্যন্ত এই 12 কি তাহলে আমার ব্যাসার্ধ না? তাহলে আমরা সূত্রের মাধ্যমে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি? ও আচ্ছা, আগে তো আমার বৃত্তচাপের দৈর্ঘ্যটা জানতে চেয়েছে, তাই না? বৃত্তচাপের দৈর্ঘ্য তো আরো সোজা, 2 পাই আর, 2 পাই আর ইন্টু θ/360। থিটার মান কত, 30 ডিগ্রি, কেন্দ্রে উৎপন্ন কোণ। আচ্ছা, 30 আর 360 কাটাকাটি গেলে কত হয়? 1/12, না 12, 22 কেন লিখছি, 12 হবে, 1/12। দেন আচ্ছা, এই 12 সমান সমান 2, আর আর এর মান জানি কত এখানে, 12। ও ভালো, এইটাও 12 এইটাও 12, তাহলে তো কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে শুধুমাত্র 2 পাই। 2 পাই হবে অ্যান্সার আমাদের, 2 পাই। 2 পাই সমান সমান কত, 6.28 এত মিটার। যেহেতু আর এর মানটাও মিটার, 12 মিটার, তাই এটা কিন্তু মিটার। বলো বুঝছো কিনা? এগুলো আমার বৃত্তচাপ ডিই এর দৈর্ঘ্য। আর শুধুমাত্র এই বৃত্তকলার ক্ষেত্রফল কতটুকু হবে সেটাও আসো আমরা মেজার করি। জাস্ট 2 পাই আর এর জায়গায় পাই আর স্কোয়ার, আর এর মান আমি ডিরেক্টলি 12 বসাই দিই, পাই আর স্কোয়ার ইন্টু থিটা মানে 30, θ/360 ডিগ্রি। এটা আবার কাটাকাটি করলে দেখো, এইটা 1, এই পাশে আসবে একটা 12, দেন 12 স্কোয়ার আর 12 ভাগ করলে আমার উপরে একটা জাস্ট 12 থাকবে, 12 পাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 12 পাই, এটাই হবে আমাদের ক্ষেত্রফল। 37.39, সরি 6 নয়, 37.69। একক কি হবে? মিটার স্কোয়ার। এবার মিটার দিয়ে দিও না। আমার বৃত্তকলের ক্ষেত্রফল এত হয়েছে, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত হয়েছে, এই দুইটা যোগ করে দিয়ে আসো, তাহলে আমার সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে, which is 157.69
মিটার স্কোয়ার। সমষ্টি যখন বের করবে একটু মানে চিন্তা করো যে দুইটা সেম এককে আছে কিনা। যদি এমন হইতো কোনোভাবে যে আয়তের ক্ষেত্রফলটা সেন্টিমিটার স্কোয়ারে বের হয়েছে আর বর্গক্ষেত্র বা তোমার যে বৃত্তকলার ক্ষেত্রফলটা দেওয়া এটা মনে করো মিটার স্কোয়ারে, তখন কিন্তু দুইটাকে সেম এককে কনভার্ট করে দেন যোগটা করা লাগবে। ঠিক আছে, একটু সাবধান। বুঝছো কোনো সমস্যা আছে কিনা এদিকে? এরপরে আজকে আমাদের একেবারে শেষ গাণিতিক সমস্যা কাজ। ঠিক আছে, এরপরে অনুশীলনী যেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। গাঢ় চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। গাঢ় মানে কি, এই যে এই এতটুকু কিন্তু গাঢ় আর এটাও কিন্তু গাঢ়। এখন লক্ষ্য করো এই যে এই জিনিসটা, এটা কি একটা কি বলো তো? এটা কি চতুর্ভুজ? ইয়েস, এক্স্যাক্টলি। সমকোণী তুমি কিভাবে বুঝলা? কারণ এই সাইনটার মাধ্যমে বুঝছো। এই সাইনটা মানে 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র, একটা ত্রিভুজের মেন সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই না বলো? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটাই কিন্তু একটা সমকোণী ত্রিভুজের একদম ডিরেক্ট সূত্র। এই সমকোণী ত্রিভুজে দেখো ভূমির মান যদি তুমি 15 সেন্টিমিটার ধরো, তাহলে উচ্চতার মান যদি তোমার জানা থাকে, ডিরেক্টলি কিন্তু তুমি এই ক্ষেত্রফলটা বের করতে পারবা। কিন্তু এই উচ্চতার মান কি আমরা জানি নাকি জানি না? আমরা জানি না। কিন্তু আমরা একটা জিনিস জানি, দেখো এই যে 20 সেন্টিমিটার বইলা দিছে, 20 সেন্টিমিটার কি? অবশ্যই এই যে বাহুটা দেখতে পাইতেছো, দেখো এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহুকে কিন্তু বলা হয় অতিভুজ। তার মানে এই অতিভুজের দৈর্ঘ্যটা হবে 20 সেন্টিমিটার। ঠিক আছে, আর আমরা নিশ্চয়ই জানি সমকোণী ত্রিভুজে একজন বিশেষ মানুষের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারি, পিথাগোরাস। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যদি যে কোনো দুইটা বাহুর মান জানি, অপর বাহুর মান কিন্তু আমরা অটোমেটিক্যালি বের করতে পারবো। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এখন লম্বর মান আমি মনে করো ধরে নিছি এইচ, ঠিক আছে, তাহলে এইচ এর স্কোয়ার। আচ্ছা, 20 এর স্কোয়ার কত? 400। 15 15 225, আচ্ছা বুঝলাম, ইকুয়ালস টু এইচ এর স্কোয়ার 225। তুমি যদি এখান থেকে বিয়োগ করো তাহলে কত হবে? 175, ইফ আই এম নট রং। আচ্ছা, তাহলে এইচ এর ভ্যালু আসবে কত? 175 এর বর্গমূল। দেখো কত আসে, 113 দশমিক সামথিং আসবে। 13 দশমিক কত আসে দেখো, রুট 175, 13.22। 13.22 একক কি হবে? এগুলো কিন্তু সেন্টিমিটারে, তাহলে 13.22 সেন্টিমিটার। ওকে, আচ্ছা। তাহলে এইচ এর মান যেহেতু আমি বের করে ফালাইছি, এখন কি আমি এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারবো নাকি পারবো না? মানগুলো একটু বসাও কষ্ট কইরা, দেখো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল খুব সুন্দর কইরা বের হয়ে যাবে। আমার এখানে আসছে 99.15। এককটা নিশ্চয়ই হবে সেন্টিমিটার স্কোয়ার। কেন? আমরা ক্ষেত্রফল বের করতেছি, তাই না? এই যে এটা হলো গিয়ে 15 সেন্টিমিটার, এটা হলো 13.22 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে সেন্টিমিটার স্কোয়ার হবে অবশ্যই। আচ্ছা, ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল শেষ। এখন এই যে জিনিসটা তুমি দেখতে পাইতেছো, এটা কি? এটা দেখতে কিন্তু অনেকটা চাঁদার মতো। চাঁদা আসলে কি জানো? চাঁদা কিন্তু বৃত্তের অর্ধেক। তার মানে এটা একটা কি? অর্ধবৃত্ত। এখন অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা জানো কি আমাদের মনে আছে? নর্মাল যে বৃত্তের ক্ষেত্রফল সেটা পাই আর স্কোয়ার, আর অর্ধবৃত্ত মানে কি? এটার অর্ধেক। বলো বুঝছো কিনা? তাহলে এখানে জাস্ট আর এর ভ্যালুটা বসাবা, তাহলে কিন্তু আমার অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের হয়ে যাবে এই অঙ্কে। আর এর মান কত বলো দেখি, একটু মাথা খাটাও। এখানে আর এর মান কি তুমি 20 বসাবা নাকি আর এর মান তুমি 10 বসাবা? এটা যদি অর্ধবৃত্ত হয়, তাহলে আমার বৃত্তের কেন্দ্রটা কোথায় বলো তো? এটা যদি অর্ধবৃত্ত, তাহলে আমার ফুল বৃত্তটা কি এরকম না? এরকম। তাহলে আমার কেন্দ্র হবে এদিকে। জাস্ট একটু চিন্তা করতে শেখো, তাইলেই পারবে। এটা আমাদের বৃত্তের কেন্দ্র। তাহলে এটা যদি কেন্দ্র হয়, দেখো আমার ফুল মোট হলে গিয়ে 20 সেন্টিমিটার। তাহলে বলো তো ব্যাসার্ধের মান কত হবে? ব্যাসার্ধের মান হবে 10 সেন্টিমিটার। তাহলে পাই ইন্টু আর এর মান যদি তুমি 10 বসাও, 10 এর স্কোয়ার মানে 10 10 কে 100।
100কে 2 দিয়ে ভাগ করলে হবে 50, 50-এর সাথে পাই জাস্ট গুণ করো, তাহলেই বের হয়ে যাবে। আচ্ছা 50 ইন্টু পাই 157.07। এত এক, আর ক্ষেত্রফলটা কোন এককে বের হবে? সেন্টিমিটার স্কোয়ারে বের হবে, কারণ তুমি রেডিয়াসটাও কিন্তু 10 সেন্টিমিটার ধরছিলে, এই জন্য সেন্টিমিটার স্কোয়ার। এখন এটার সাথে জাস্ট যোগ করে দাও, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে যাবে। 256.229 এত সেন্টিমিটার স্কোয়ার। দেখো এখানে ভুল যাইতে পারে, ঠিক আছে, যেহেতু আমি মানুষ, ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার ভুল যাইতে পারে, বাট আমাদের পদ্ধতিতে কোনো সমস্যা নেই। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি নাকি? আশা করি যা যা বুঝেছি তোমরা সবকিছু বুঝছো। ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।